নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায়। রাজনীতি, অর্থনীতি আর এই সমাজ নিয়ে গত ৩০-৪০ বছর ধরে লেখালেখি আর সাংবাদিকতা করার সূত্রে কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে। একদম মাটির মানুষের সঙ্গে কথা বলে কিংবা ক্ষমতার একদম শীর্ষস্তরে যারা আছেন তাদের সঙ্গেও আলাপ করে একটা কথা বুঝেছি যে মানুষ ভালো থাকতে চায়, আর এই ভালো থাকার বিষয়গুলো নিয়ে রাজনীতির একটা কার্যক্রম চলতেই থাকে, যেটাকে বলা যেতে পারে ক্ষমতা দখলের লড়াই। সেই ক্ষমতা দখলের জন্যে বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো হয়, আবার মানুষকে বঞ্চনা করাও হয়। কখনো হকার উচ্ছেদ হয়, কখনো হকারের পাশে এসে দাঁড়ানো হয়। সবটাই রাজনীতির খুঁটি সাজানো, আর এই খুঁটির যেন এই সাধারণ মানুষগুলো এক একটা বড়ি। এখানে আমি দল রাজনীতির কথা বলছি না, কারণ রাজনীতির টোটাল সিস্টেমের মধ্যে দল একটা পার্ট। বলা যেতে পারে দলের মাধ্যমে রাজনীতির কাজকর্ম পরিচালিত হয়, কিন্তু রাজনীতিটা কীভাবে পরিচালিত হবে সেটা ঠিক করে কিন্তু সমাজ। তাই কখনো কখনো কোনো সমাজ কোনো দলকে দায়িত্ব দেয়, তাকে চালাবার ক্ষমতায় নিয়ে আসে, আবার সেই সমাজই অনেক সময় তাকে বদলে ফেলে, তখন বলে পরিবর্তন চাই। কিন্তু সত্যিই কি পরিবর্তন নতুন দলটা আসার পর হয়? কেন হয় না? আবার পরিবর্তন কেন করতে হয়? কেন মানুষ ভাবে যে আমরা চাইলাম যা তা হলো না? তার একটা কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, সেটা হলো মানুষ কি চাইছে এটা মানুষ ঠিক বুঝেও তার সামনে যে অল্টারনেটিভসগুলো থাকে তার মধ্যে কোনো একজনকে বেছে নিতে হয়, যে তার পুরোপুরি চাহিদাটা মেটাতে পারে না, তাই তাকে আবার একটা পরিবর্তনের জন্যে অপেক্ষা করতে হয়। তাই ক্ষমতার পরিবর্তন হলেই যে সমাজ তার ঈপ্সিত পরিবর্তন পেয়ে গেছে এটা ভাবা যায় না। যদিও কিছুটা হয়তো পরিবর্তন হবে, এটা ভেবেই মানুষ যখন পরিবর্তন করে তখন সে অপেক্ষায় থাকে নতুন সরকার যে আসবে সে কীভাবে মানুষকে ভালো রাখবে। আমরা নতুন সরকারকে দেখছি পশ্চিমবঙ্গে এখন, এর আগে ভারতবর্ষেও দেখেছি। তো একটা ব্যাপার হচ্ছে আমরা সরকার দল এগুলোর বাইরে গিয়ে যদি আমরা আলোচনা করে মূল সত্যটায় পৌঁছানোর চেষ্টা করি যে মানুষ ভালো থাকে কি করে। যখন কোনো নীতি ক্ষমতায় যিনি আছেন তিনি যদি মানুষকে তার পছন্দ মতো ভালো থাকবার মতো রসদ এবং সুযোগ এই দুটো দিতে পারে, তাহলে আর কিছু বলার থাকে না। অর্থাৎ আমাকে যদি আমার বাবা ভালো স্কুলে পড়িয়ে ভালো খাইয়ে মানুষ করেন, তাহলে আমার আর বাবার প্রতি কোনো অভিযোগ করার থাকে না। এরপর আমি যতটা নম্বর পেলাম সেটা দিয়ে আমি কতটা চাকরি পেলাম বা ব্যবসা করতে পারলাম, কতটা পুঁজি বাবার কাছ থেকে পেলাম, এইটুকুই ম্যাক্সিমাম চাহিদা থাকতে পারে। একটা সুযোগ, একটা পাশে থাকার মতন একটা সহানুভূতিশীল একটা সহমর্মিতা, এইটুকুই মানুষ চাইতে পারে। তাহলে পাঁচটা জিনিস চায়, একটা হচ্ছে সুযোগ, একটা হচ্ছে সহমর্মিতা, একটা হচ্ছে রসদ, আর একটা হচ্ছে উন্নয়নের পথ, আর একটা হচ্ছে অনুকূল শর্ত, যাতে সে এই সব কটাকে কাজে লাগাতে পারে। তো সরকারে যে আসে তার উচিত এই পাঁচটা জিনিসকে নিয়ে ভাবা। কিন্তু কার জন্যে ভাববে? যে সরকার যার কাছ থেকে ভোট পায় তার যে লাইন অফ থিঙ্কিং সে অনুযায়ী সে তার এই ভাবনা চিন্তাগুলোকে এই পাঁচটা শর্ত তাকে দেয়, আর যে তাকে ভোট দেবে না বলে মনে করে বা যার ভোট সে চায় না তাকে সে দেয় না। যেমন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ভোটে জেতার পরেই যে আমাকে না ভবানীপুরের না নন্দীগ্রামে কেউ কোনো মুসলিম আমাকে ভোট দেয়নি, তাই আমি মুসলিমদের জন্য কিছু ভাববো না। আর তাই মনে করেছি যে মুসলিম ভোট তার দরকারও নেই বা মুসলিমদের তিনি ভাববেন না, কারণ তিনি নির্বাচিত হয়েছেন যাদের ভোটে সেই হিন্দুদের কথাই তিনি ভাববেন। এটা কতটা ঠিক, এটা কতটা অন্যায় বিচারের বিশ্লেষণে আমি যাচ্ছি না। আমি
সমাজ বিবর্তনের স্বার্থে আবার একটা তার কথাই বলছি। ঠিক দুদিন পর যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি বললেন যে আমি কিন্তু এখন মুখ্যমন্ত্রী, আমি কোনো বিতর্কিত মন্তব্য করব না। তাহলে দুদিন আগে 4 তারিখে ভোটে যেতে পারার পর সন্ধ্যেবেলা প্রেস কনফারেন্সে যখন বললেন আমি মুসলমানদের কথা ভাববো না, ঠিক দুদিন পরে যখন মুখ্যমন্ত্রী হলেন তখন উনি বলছেন আমি কোনো বিতর্কিত মন্তব্য করব না। এই যে পরিবর্তনটা তার মধ্যে হলো, তার স্ট্যান্ড পয়েন্টে হলো, তার চিন্তাভাবনায় নিশ্চয়ই তার প্রতিফলন আসবে, এটা আশা করি, কারণ তিনি সেরকম বলছেন। তার কী করে হলো? কারণ আমাদের দেশের একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা সংবিধান আছে, যে বিধান মানুষকে যেমন একটা রাষ্ট্রের আইনকে সামনে এনে দেয়, ঠিক সেই বিধান যারা প্রশাসন চালাবেন তাদের জন্য একটা আইন সামনে এনেছে, যে তুমি যখন কোনো ক্ষমতায় আসবে তখন তুমি সকলের, তা তোমাকে ভোট দিয়েছে কে না দিয়েছে সে বিচার না করলেও তুমি জানবে তুমি সকলের অভিভাবক, বা মুখ্যমন্ত্রী হলো অভিভাবক, মুখ্যমন্ত্রী যদি তুমি নাও হও, তুমি যদি সাধারণ প্রতিনিধি হও, তাহলে তুমি সকলের প্রতিনিধি। যাই হোক, এই যে সকলের হয়ে ওঠার, আর আমাকে কে দেখে, আমাকে যে দেখে আমি তাকে দেখব, এই যে মানসিকতা, এই যে দুটোর পার্থক্য, এইটাই কিন্তু সমাজের বিবর্তনের অগ্রগতিকে এগিয়ে রাখে। অর্থাৎ ব্যক্তি তার নিজের সুখ আর তার পছন্দ বা তার আদর্শর চিন্তাভাবনা থেকে যখন সে সমগ্রের চিন্তাভাবনাতে এগিয়ে যায়, তখনই কিন্তু সে ব্যক্তিরও উত্তরণ ঘটে সমগ্রতায়, এবং সমগ্র সমাজের কল্যাণের একটা বাতাবরণ তৈরি হয় যাতে সবাই ভালো থাকে। আর সবাই ভালো থাকা মানে ওই 5টা রসদ, সুযোগ, শর্তাবলী ইত্যাদি সব কিছু সকলের জন্যে পাওনা হতে থাকে। এবার দেখুন সমাজটা সঙ্গে ব্যক্তিটার সম্পর্কটা কি, মানুষ কেন ভালো নিজে থাকার জন্য ভাবে সমাজকে বাদ দিয়ে, আর সমাজ কখন ব্যক্তিকে উপেক্ষা করে সকলের কথা ভাবতে থাকে। এই যেমন ধরুন, আমি যদি ভাবি যে আমি আমার নতুন সরকারের কাছ থেকে কী বেনিফিট পেলাম বা পাবো, সেটা দেখে আমি ঠিক করব আগামী দিন আমি এই দলকে ভোট দেবো কি দেবো না, যেটা স্বাভাবিকভাবে সাধারণভাবে সবসময় আমরা আলোচনায় শুনি। সাধারণভাবে আমাদের এই গণতান্ত্রিক দেশে আমাদের নাগরিকরা বলেন যে আমাকে যদি সরকার দেখে তাহলে আমি ভোট দেবো সেই সরকারকে, সেই দলকে আবার সরকারে আনবো। তাহলে এইটা কিন্তু ব্যক্তি চিন্তায় সে ভাবছে, কিন্তু একটা দলের পক্ষে বা যখন ক্ষমতায় আসে সে কি সব মানুষকে সন্তুষ্ট করতে পারে? সেই জিসাসের একটা কথা ছিল, ওয়ান হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি হি ক্যান প্লিজ নোবডি। সে সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। এই যেমন আজকে হকার উচ্ছেদ হচ্ছে, খুব অমানবিক, কষ্টকর, যন্ত্রণাদায়ক, তাদের দৃশ্যগুলো দেখলে বুকের মধ্যে কষ্ট হয়। এবার যদি রেলকে বলা হয়, রেল বলবে আমার তো ডবল লাইন করতে হবে, আমার তো ওখানে জায়গা লাগবে, ওরা তো না সরলে সেটা করতে পারবো না, 10-এর জন্য স্বার্থে আমায় এটা করতে হবে। আর 10-এর স্বার্থ দরকার, তখন ওই ডবল লাইন হলে অনেক মানুষ তখন ওই রাস্তা দিয়ে গিয়ে তার নিজের মা বাবা ভাই বোনকে হসপিটালে গিয়ে তাড়াতাড়ি বাঁচাতে পারবে, তাড়াতাড়ি গিয়ে কাজ করে বাড়ি ফিরে আসতে পারবে, মানুষের উন্নতি হবে। কারণ ডবল লাইন হলে ডবল অর্থনৈতিক উন্নতি হবে, কারণ ডবল লাইন হলে ডবল যাতায়াত শুরু হবে, ডবল যাতায়াত শুরু হলে ডবল তাড়াতাড়ি যাতায়াত হবে, ডবল মানুষের যাতায়াত হবে, ফলে অর্থনৈতিক কাজ বাড়বে। তাই ডবল লাইন দরকার সমাজের স্বার্থে। এবার সমাজের স্বার্থে যখন আমি কথাটা ভাববো, তখন কিন্তু আমি নিশ্চয়ই রেল যেটা বলছে যে আমি তো যারা সারা জীবন 50 বছর ধরে ওখানে দখল করে বসে আছে তাদেরকে রাখতে আমি বাধ্য নই, রাখবো না। এবং তাদেরকে অনেকবার বলা সত্ত্বেও তারা যায়নি, তাই আমরা বুলডোজার দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছি। বাকিটা খুব মর্মান্তিক, কষ্টকর, এটা ঠিক, কিন্তু সমগ্রের স্বার্থে আমাকে এটা মানতে হবে। এখানে কিন্তু দ্বন্দ্ব রয়ে গেল, যে ব্যক্তি যখন যে উচ্ছেদ হলো সে ভাবলো এই আমি কি এই সরকার আনলাম, এই চাইলাম, আমার এটা সরকারের মুখ, একটা গরিব বিরোধী একটা দল, মানে মানুষ মানুষ বিরোধী অমানবিক সরকার তার কাছে। আবার সরকারের কাছে দেশের উন্নয়নের জন্য
আমাকে রাস্তা করতে হবে, তুমি যদি আমার রাস্তা ধরে রাখো তাহলে তোমাকে ওঠাতে হবে, উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করাটাই তখন রাজধর্ম। এবার রাজধর্ম আর ব্যক্তি ধর্মের মধ্যে সংঘাত যখন এসে যায় তখন মানবিক ধর্মই শেষ কথা বলে। এবং এই শেষ মানবিক ধর্মটাকে কিভাবে রাজা বা রাষ্ট্রপ্রধান সমাজের কল্যাণে ব্যবহার করবেন এবং মানুষও ভালো থাকবে, এটাই কিন্তু তার চ্যালেঞ্জ। মানব সভ্যতা কিন্তু এভাবেই ব্যক্তির কল্যাণের দিকে তাকিয়ে সমাজকে বদলেছে, আবার সমাজের কল্যাণের জন্যেও ব্যক্তিকে বলি প্রদত্ত হতে শিখিয়েছে। ব্যক্তিকেও মেনে নিতে হয়েছে যে ইয়েস, এটা তো আমার কিছু করার নেই, সমাজের স্বার্থে মানতেই হবে। আবার দুয়ের মধ্যে সমন্বয় না করতে পেরে সেখানে বিস্ফোরণ হয়েছে, বিদ্রোহ হয়েছে, সামাজিক অসন্তোষ তৈরি হয়েছে। সেটা কেউই চায় না। তাহলে আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা সামাজিক প্রগতি, সামাজিক উন্নতি এবং সকলের ভালো। সেই সকলের ভালো হতে গেলে কিন্তু দুটোর মধ্যে ব্যালেন্স দরকার। ব্যালেন্সটাই হচ্ছে আসল কথা।